আন্দোলন এখন কোটা বিরোধীদের হাতে নেই, ৭১-এর পরাজিত শক্তিরা ধ্বংসলীলা চালাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের পরাজিত করেই ঘরে ফেরা হবে। শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে চলমান সহিংসতায় নিহতদের স্মরণে গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ সমাবেশে এসব বলেন তিনি। আর প্রধানমন্ত্রীর সাথে আলোচনার জন্য গণভবনের দরজা সবসময় খোলা বলেও জানান ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। দেশজুড়ে চলমান সহিংসতায় নিহতদের জন্য শুক্রবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। অংশ নেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ নেতাকর্মীরা। এরপর অনুষ্ঠিত হয় সন্ত্রাস বিরোধী সমাবেশ। এ সময় দলের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সরকারি চাকুরিতে মেধায় ৮০% নিয়োগের বিষয়টি সরকার মেনে নেয়। আন্দোলনে আর তারা নেই, আছে সরকার বিরোধীরা। এই আন্দোলন কোটা বিরোধীদের হাতে নেই, আন্দোলন চলে গেছে জামাত, শিবির, ছাত্র দল, যুব দল, এই অপশক্তির কাছে। এরা এখন এদের পুরনো পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন, বিজয়ী হয়ে আমরা ঘরে ফিরতে চাই। শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য গণভবনের দরজা যে কোনো সময় খোলা বলেও জানান ওবায়দুল কাদের। আসেন, কেউ চ্যালেঞ্জ করুন, আসুন। এখন কথা বলাই দিচ্ছি, গণভবনের প্রধানমন্ত্রী কথা বলতে চান, কেন এ গুজব ছড়াচ্ছেন? শেখ হাসিনা নাকি বিদেশ চলে গেছে, শেখ হাসিনা নাকি পালিয়ে গেছে। শেখ হাসিনা কোনদিনও পালিয়ে যাবেন না। পালিয়ে গেছে আপনাদের নেতা মুসলেকা দিয়ে লন্ডনে। দেয়ালে পিঠ থেকে যাওয়ায় এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রধানমন্ত্রী কঠোর হবার নির্দেশনা দিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের। সারা বাংলা। রুকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের পদত্যাগ দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। দাবি মানার বদলে পাখির মতো গুলি করে ছাত্রদের হত্যা করা হচ্ছে অভিযোগ করে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে তাদের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে বিশেষ বাহিনী দিয়ে সরকারি অগ্নিসন্ত্রাস করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। শুক্রবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন বিএনপি মহাসচিব। ইমরুল আহসানের রিপোর্ট। আন্দোলনের প্রতি শুরু থেকে কোটা সংস্কারের শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে সংবাদ সম্মেলনে বিএনপি অভিযোগ করে শক্তি প্রয়োগ করে আন্দোলন দমন করতে চাইছে সরকার। আন্দোলনরত বিক্ষুব্ধ জনতার উপর হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ করে দলটি। গেল কয়েকদিনে অর্ধশতাধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। একই সাথে আন্দোলনে বিএনপির অবস্থানও পরিষ্কার করেন তিনি। কোটা সংস্কারের ন্যায্য দাবি মানার বদলে গত কয়েকদিনে প্রায় অর্ধশত ছাত্র জনতাকে পাখির মতো হত্যা করেছে। কখনো পুলিশ নিজে, কখনো পুলিশ ছত্রছায়ায় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড চালিয়েছে। দেশবাসী তাদের সন্তানদের বিরুদ্ধে হিংস্র সরকারের বর্বরতা এবং রক্তপাত দেখতে চায় না। তারা চলমান নির্মমতা ও অনিশ্চয়তার অবসানের লক্ষ্যে খুনি সরকারের পদত্যাগ চায়। আমাদের যে বিক্ষোভ, আমাদের যে যেটা আমরা প্রদর্শন করছি এবং যেভাবে অংশগ্রহণ করছি আপনার ছাত্রদের আপনার কর্মসূচিগুলোর সঙ্গে, এটা আমাদের অব্যাহত থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি গ্রহণযোগ্য হবে এবং এই সরকার পদত্যাগ না করবে, আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। নাশকতা ও সহিংসতার সাথে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন বিএনপির মহাসচিব। হত্যাকাণ্ড সহ এই সকল অপকর্ম আড়াল করবার জন্য সাদা পোশাকধারী বিশেষ বাহিনী নিয়োগ করা হয়েছে। সরকারি স্থাপনাসমূহে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীদের আগুন সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করার জন্য 2014 থেকে এখন পর্যন্ত এই ঘৃণ্য কৌশল বিভিন্ন সময়ে তারা বিএনপি সহ সকল আন্দোলনকারী দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যবহার করে চলেছে। শিক্ষার্থীদের উপর গুলি না চালাতে বিভিন্ন বাহিনীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। গুলি চালাবেন না। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বরিশাল থেকে কারফিউ ও সেনা মোতায়েনের সবশেষ খবর জানিয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিন। কারফিউয়ের ঘোষণা এলেও বরিশাল নগরীতে
এখন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যদের কোনো গাড়ি কিংবা টহল আমাদের চোখে পড়েনি। বরিশালের জেলা প্রশাসক শহীদুল আলম অবশ্য নিশ্চিত করেছেন সেনা মোতায়েনের বিষয়টি। তবে কত সংখ্যক সেনা সদস্য এখানে মোতায়েন হয়েছে সে ব্যাপারে কিন্তু তিনি আমাদেরকে স্পষ্ট করে কিছু বলেননি। কারফিউ জারির পর বরিশাল নগরীর স্বাভাবিক জীবনযাত্রায় কিন্তু এখন পর্যন্ত কোনো প্রভাব আমাদের চোখে পড়েনি। আমি যদি আপনাদেরকে দেখাই যে এই শহরে কিন্তু রিক্সা চলছে, 3 হুইলার চলছে, কেবল যান্ত্রিক যানবাহনগুলো কিন্তু চলছে না। তবে ঢাকা বরিশাল মহাসড়কে কিন্তু যানবাহন বলতে বাস, ট্রাক এগুলোর চলাচল বন্ধ রয়েছে। আর এই নগরের প্রধান প্রধান সড়কগুলোতে যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমরা যদি আরেকটু আপনাদেরকে দেখাই যে সেনা সদস্যদের টহলসুরি না হলেও এখানে কিন্তু এই নগরের একেবারে প্রাণকেন্দ্র সদর রোডে পুলিশের মোটামুটি স্থায়ী একটা পোস্ট আছে এবং তারা এখানে দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেছেন যে সেনা সদস্যরা মূলত বেসামরিক প্রশাসনকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সহযোগিতা করবে। এবার খুলনা থেকে সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব কারফিউ সেনা মোতায়েনের সব শেষ খবর জানিয়েছেন। গতকাল মধ্যরাতে সারা দেশে কারফিউ জারি হলো। খুলনাতে সকাল 9টা পর্যন্ত কিন্তু বেশ যানবাহন চলাচল করেছে বলে আমরা দেখেছি। এই শিববাড়ি মোড়ে আমরা রয়েছি এখন। শিববাড়ি মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে এবং এরা ইজি বাইক মহেন্দ্রতে আটকাচ্ছে এবং ই করছে। আমি খুলনা পুলিশ কমিশনারের কাছে খুলনা পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক আমাকে জানিয়েছেন যে খুলনাতে এখনও সেনাবাহিনী আসেনি, তবে তিনি তাদের রাতভর তাদের থাকার ব্যবস্থা করেছেন এবং সেনাবাহিনী কল করা হয়েছে। তিনি বলেছেন আজ দুপুরের ভিতরে হয়তো সেনাবাহিনী আসবে এবং তারা টহল দেবে। এছাড়া নগরীতে অন্য অন্য জায়গায় দেখেছি মানে ভোরের ন্যায় প্রতিদিনে যে সমস্ত দোকানপাট খোলে, নিউ মার্কেট, মাছ বাজার, কাঁচা বাজার, এগুলো সবই কিন্তু ওই খোলা রয়েছে। তবে খুলনাতে কোনো বাস চলছে না, ট্রাক আমরা দেখছি যে মাঝে মাঝে দু একটা চলছে। এই শিববাড়ি মোড়ে কিন্তু আজ সকাল 10টা থেকে ছাত্রদের অবরোধ এবং অবস্থান এবং দুয়ার কর্মসূচি নেওয়ার কথা রয়েছে। সেই কারণে এখানে বিপুল পরিমাণ পুলিশ ইতিমধ্যে মোতায়েন আছে। সারা দেশে সরকার কারফিউ দিলেও ভোলায় এখনও এর কোনো কার্যক্রম নজরে আসেনি, পৌঁছায়নি নৌবাহিনীর সদস্যরাও। তবে প্রায় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বন্ধ। গতরাত থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। সেনাবাহিনীর সদস্যদের মাঠে থাকার কথা রয়েছে, তবে উপকূলীয় এলাকা হবার সুবাদে ভোলায় নৌবাহিনীর সদস্য থাকার কথা। তবে এর কার্যকরী কোনো পদক্ষেপ এখনও দেখা যায়নি ভোলায়। শহরের কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে এবং রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। তবে শহরের মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের দেখা গেছে। জেলা প্রশাসক আরিফুজ্জামান জানিয়েছেন বেলা 12টার মধ্যে ভোলায় নৌবাহিনীর সদস্যরাও পৌঁছবেন। ময়মনসিংহ থেকে কারফিউ সেনা মোতায়েনের সব শেষ খবর জানিয়েছেন স্টাফ করেসপন্ডেন্ট আইয়ুব আলী। আপনি নিশ্চয়ই জানেন যে দেশের উদ্ভূত পরিস্থিতিকে লক্ষ্য করে শুক্রবার দিবাগত রাত 12টার পর থেকে সরকার দেশে সেনাবাহিনী নামিয়েছে এবং কারফিউ জারি করেছে। তো আমরা আজ সকালে শহর ঘুরে দেখেছি যে শহরের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে। তো এখন পর্যন্ত কিন্তু কোনো শহরের দোকানপাট খোলেনি এবং হয়তো কিছুক্ষণ পরে আমরা সেনাবাহিনীকে টহল দিতে দেখব। তো আর যানবাহন, ছোট ছোট যানবাহন 3 হুইলার কিন্তু এখনও চলাচল করছে। তো আমরা এই মুহূর্তে গাঙ্গীনাপাড় একটা শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু আপনি এখন যা দেখছেন প্রতিদিন কিন্তু এর চেয়ে অনেক যানবাহন চলাচল করে এবং এখানে কিন্তু আপনার জামে ঠাসা থাকে। আজকে কিন্তু সেটি নেই। তো আমার কাছে এই পর্যন্ত আজকে ময়মনসিংহ শহরের বা ময়মনসিংহের যে সার্বিক পরিস্থিতি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সারা দেশে কাল সকাল 10টা পর্যন্ত কারফিউ থাকায় কোটা নিয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি রোববার সকাল 10টার পর অনুষ্ঠিত হবে। আজ নিজ বাসভবনে কথা জানান অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। শুনানিতে তারা হাইকোর্টের রায় বাতিল চাইবেন। আগামীকাল রবিবার এটা শুনানির জন্য নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী এটা আমাদের যে কার্যতালিকা, সেই কার্যতালিকার 3 নম্বর ক্রমিকে এটা আসছে এবং এটা শুনানির জন্য আসে। এবং যেহেতু আমাদের সুপ্রিম কোর্ট সকাল 9টার থেকে বসে, কিন্তু যেহেতু সকাল 10টা পর্যন্ত কারফিউ থাকবে, তো 10টার পরে কোর্ট বসবে এবং আশা করছি
10টার পরে এটা শুনানি আরম্ভ হবে। কোটাপত্র বাতিল করে যে সরকার যে সার্কুলারটা দিয়েছিল সেই সার্কুলারটা বাতিল করার হাইকোর্টের রায়টা সঠিক হয়নি, সেটাই আমরা কোর্টের কাছে আবেদন করব। শুনেন, এটা তো আমি তো জানি না, এটা আদালতে আমি কীভাবে প্রস্তাব দিব, আদালতের কাছে তো এটা দেওয়া যাবে না। আদালতের কাছে আমরা শুধুমাত্র এই মামলার রায়টা সঠিক কি বেঠিক আমরা দেখাবো, যে কী কী কারণে এই রায়টা সঠিক হয় না, কী কী কারণে আইনের ব্যত্যয় ঘটেছে, সেটা আদালতের কাছে আমরা তুলে ধরবো। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে বনানী ডিওএইচএস এর বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপি নেতা নজরুল ইসলাম খানকে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। এদিকে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে গ্রেফতার করা হয় রামপুরা থেকে। তাদের দুইজনের গ্রেফতারে উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিবারকেও কিছু জানানো হয়নি উল্লেখ করে অবিলম্বে তাদের আদালতে হাজিরের আহ্বান জানিয়েছেন তিনি। দেশের চলমান প্রেক্ষাপটের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। রাজধানীর বাজারগুলোতে ক্রেতার উপস্থিতি ছিল বেশ কম, তবে নতুন করে বাড়েনি কোনো পণ্যের দাম। এছাড়া বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পণ্যের সরবরাহও কমেছে। হাসানুল শাওনের রিপোর্ট। চলমান পরিস্থিতিতে রাজধানীর কাঁচা বাজারগুলোতে প্রায় সব ধরনের পণ্যের সরবরাহ কমেছে, আর বাজারে ক্রেতার সংখ্যাও কম। তবে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় অনেকেই বাজারে আসেন প্রয়োজনীয় পণ্য কিনতে। সেক্ষেত্রে নতুন করে দাম না বাড়লেও আগের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মিনিকেটের কেজি 70 টাকা আর আটাশের কেজি বিক্রি হচ্ছে 55 টাকায়। আন্দোলন যে কদিন, এই কদিনই তো কাস্টমার নেয় বাজার। চাউলের বাজার প্রতি বস্তা আপনার 50 থেকে 60 টাকা বস্তা প্রতি বাড়তি। বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, কেজি এখন 120 টাকা, আর আলুর কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়। লোকজন মোটাই নেই বললে চলে। অন্যান্য দিনের তুলনায় এখনো 2000 টাকা বেশি নি। অন্যান্য দিন এত সময় 10,000 টাকা বিক্রি হয়ে যায়। বাজার কিছু নাই তো বলতে, দাম অতিরিক্ত দাম। সবজির সরবরাহ কম, তবে দাম বাড়েনি নতুন করে। বেশিরভাগ সবজির কেজি প্রতি দাম এখনও 70 থেকে 80 টাকার উপরে, আর কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 200 টাকায়। আজকে মাল আসা নাই, যে কালকে পচা মাল, এই পচা মাল 200, 230, 250 কাটা হয়েছে। কোনোটা দাম কম না। আলুর দাম যেহেতু 60 টাকা, 65 টাকা কেজি, সবজির দামও সেম 70, 80 টাকা, 90 টাকা। তবে কিছুটা কমতির দিকে মুরগির দাম। ব্রয়লারের কেজি মিলছে 200 টাকায়, আর সোনালী মুরগির কেজি এখন 300 টাকা। পাইকারি বাজারে সাপ্লে মাল কম ঢুকতেছে বাজারে, আগে তুলনায় অনেক কম ঢুকতেছে বাজারে মাল। এছাড়া রাজধানীতে ডিমের ডজন বিক্রি হচ্ছে 145 টাকায়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বরিশাল থেকে কারফিউ শিথিলের সবশেষ খবর জানিয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিন। কেউ কিনছেন চাল, কেউ ডাল, কেউ বা প্রতিদিনের প্রয়োজনীয় সবজি তরকারি। কারফিউ শিথিলের 2 ঘন্টায় এমন দৃশ্যই চোখে পড়েছে বরিশাল নগরের বাজার রোড এলাকায়। কেবল বাজার রোডই নয়, বরিশাল নগরীর যতগুলো বাজার এবং যতগুলো নিত্যপণ্যের দোকান রয়েছে সবগুলো দোকানেই কিন্তু এখন এরকমই ভিড় দেখছি আমরা বেলা 12টা থেকে। 2 ঘন্টার জন্য শিথিল হওয়া এই কারফিউ যেন সাধারণ মানুষকে সুযোগ করে দিয়েছে তার প্রয়োজনের পণ্যটি কেনার জন্যে। আমরা বাজার করতে আসা অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন গত রাতে যখন কারফিউ ঘোষণা করা হয়েছে তখন ইন্টারনেট না থাকার কারণে অনেকেই বিষয়টি জানতে পারেননি। সকালে যখন কারফিউ জারির খবর জেনেছেন তখন ঘর থেকে বেরোতে পারেননি কেউ। 2-1 যারাও বা বেরোনোর চেষ্টা করেছেন পড়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে। তো এই অবস্থায় বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার খবর যখন তারা শুনেছেন এবং 12টায় যখন কারফিউ শিথিল হয়েছে সঙ্গে সঙ্গে তারা সবাই বেরিয়ে পড়েছেন তাদের ঘরের একেবারে ন্যূনতম প্রয়োজনের জিনিসটুকু নিতে, এবং সেই চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ সহ নিত্যপণ্য কেনা এবং নিত্যপণ্য সংগ্রহের সেই দৃশ্যই এখন চোখে পড়ছে কারফিউ শিথিলের এই 2 ঘন্টায়। কেরানীগঞ্জে কারফিউ ও সেনা মোতায়েনের সবশেষ খবর জানিয়েছেন স্থানীয় প্রতিনিধি দিলওয়ার হোসেন। আজকে সারা দেশের মতো কেরানীগঞ্জেও কারফিউর কার্যক্রম চলছে। ভোর থেকেই কেরানীগঞ্জের হাসনাবাদ, বাবুবাজার ব্রিজ এলাকা, বসিলা সেতু এলাকা সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে
আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে। তারা বিভিন্ন ব্যক্তিকে চেক করছেন এবং বিভিন্ন যানবাহনে তদারকি করছেন, চেক করছেন, মানুষকে জিজ্ঞাসাবাদ করছেন। তারপরে একটি বিষয়ে আমি এখন রয়েছি কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজের অপর প্রান্তে কদমতলীতে। এই কদমতলী এলাকাতে কারফিউ চলার পরও উৎসুক মানুষের ভিড় কমতি নেই। তারা বিভিন্ন লোক এখানে এসে জমায়েত হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম দেখার জন্য। কিন্তু কারফিউতে মানুষের বের হওয়ার কথা ছিল না, কিন্তু তারা বের হয়ে রাস্তা দিয়ে বেশ দেদারসে চলাফেরা করছে। মূলত বলা যায় যে কেরানীগঞ্জের এই প্রান্তে ঢিলেঢালা এক ধরনের কারফিউ চলছে, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমও চলছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সারা দেশে কাল সকাল 10টা পর্যন্ত কারফিউ থাকায় কোটা নিয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি রোববার সকাল 10টার পর অনুষ্ঠিত হবে। আজ নিজ বাসভবনে কথা জানান অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। শুনানিতে তারা হাইকোর্টের রায় বাতিল চাইবেন। আগামীকাল রবিবার এটা শুনানির জন্য নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী এটা আমাদের যে কার্যতালিকা, সেই কার্যতালিকার 3 নম্বর ক্রমিকে এটা আসছে এবং এটা শুনানির জন্য আসে। এবং যেহেতু আমাদের সুপ্রিম কোর্ট সকাল 9টার থেকে বসে, কিন্তু যেহেতু সকাল 10টা পর্যন্ত কারফিউ থাকবে, তো 10টার পরে কোর্ট বসবে এবং আশা করছি 10টার পরে এটা শুনানি আরম্ভ হবে। কোটাপত্র বাতিল করে যে সরকার যে সার্কুলারটা দিয়েছিল, সেই সার্কুলারটা বাতিল করার হাইকোর্টের রায়টা সঠিক হয়নি, সেটাই আমরা কোর্টের কাছে আবেদন করব। শুনেন, এটা তো আমি তো জানি না, এটা আদালতে আমি কীভাবে প্রস্তাব দিব। আদালতের কাছে তো এটা দেওয়া যাবে না। আদালতের কাছে আমরা শুধুমাত্র এই মামলার রায়টা সঠিক কি বেঠিক আমরা দেখাবো, যে কী কী কারণে এই রায়টা সঠিক হয় না, কী কী কারণে আইনের ব্যত্যয় ঘটেছে, সেটা আদালতের কাছে আমরা তুলে ধরবো। কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামাত সারা দেশ থেকে সশস্ত্র ক্যাডারদের ঢাকায় জড়ো করেছে অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনজীবনে শান্তি ফিরিয়ে আনতে সরকার বাধ্য হয়েই কারফিউ জারি করেছে। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করে তারেক রহমানের নির্দেশে শিবির ছাত্র দলের সশস্ত্র ক্যাডার বাহিনী সহ সারা দেশ থেকে সন্ত্রাসীদের ঢাকা সিটিতে জড়ো করা হয়েছে এবং এই দুষ্কৃতিকারী এ সকল সন্ত্রাসী ঘটনা নেতৃত্ব দিচ্ছে। শেখ হাসিনা বাধ্য হয়ে এই ব্যবস্থা নিয়েছেন। আমরা দেশবাসীকে ধৈর্য ধরে সরকারের প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাব। দেশের চলমান প্রেক্ষাপটে প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। রাজধানীর বাজারগুলোতে ক্রেতার উপস্থিতি ছিল বেশ কম, তবে নতুন করে বাড়েনি কোনো পণ্যের দাম। এছাড়া বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পণ্যের সরবরাহ কমেছে। হাসানুল শাওনের রিপোর্ট। চলমান পরিস্থিতিতে রাজধানীর কাঁচা বাজারগুলোতে প্রায় সব ধরনের পণ্যের সরবরাহ কমেছে, আর বাজারে ক্রেতার সংখ্যাও কম। তবে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় অনেকেই বাজারে আসেন প্রয়োজনীয় পণ্য কিনতে। সেক্ষেত্রে নতুন করে দাম না বাড়লেও আগের মতো চড়া দামি বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মিনিকেটের কেজি 70 টাকা আর আটাশের কেজি বিক্রি হচ্ছে 55 টাকায়। আন্দোলন যে কদিন, এই কদিনই তো কাস্টমার নেয় বাজারে। চাউলের বাজার প্রতি বস্তা আপনার 50 থেকে 60 টাকা বস্তা প্রতি বাড়তি। বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, কেজি এখন 120 টাকা, আর আলুর কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়। লোকজন মোটাই নেই বললে চলে। অন্যান্য দিনের তুলনায় এখনো 2000 টাকা বেশি নি। অন্যান্য দিন এত সময় 10,000 টাকা বিক্রি হয়ে যায়। বাজার কিছু নাই তো বলতে, দাম অতিরিক্ত দাম। সবজির সরবরাহ কম, তবে দাম বাড়েনি নতুন করে। বেশিরভাগ সবজির কেজি প্রতি দাম এখনও 70 থেকে 80 টাকার উপরে, আর কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 200 টাকায়। পাইকারি আজকে মাল আসা নাই, যে কালকে পচা মাল, এই পচা মাল 200, 230, 250 কাটা হয়েছে। কোনোটা দাম কম না। আলুর দাম যেহেতু 60 টাকা 65 টাকা কেজি, সবজির দামও সেম 70, 80 টাকা, 90 টাকা। তবে কিছুটা কমতির দিকে মুরগির দাম। ব্রয়লারের কেজি মিলছে 200 টাকায়, আর সোনালী মুরগির কেজি এখন 300 টাকা। পাইকারি বাজারে সাপ্লাই মাল কম ঢুকতেছে বাজারে, আগে তুলনায় অনেক কম ঢুকতেছে বাজারে মাল। এছাড়া রাজধানীতে ডিমের ডজন বিক্রি হচ্ছে 145 টাকায়।
হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে বনানী ডিওএইচএস এর বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপি নেতা নজরুল ইসলাম খানকে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তা এখনো নিশ্চিত নয়। এদিকে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে গ্রেফতার করা হয়েছে রামপুরা থেকে। তাদের দুইজনের গ্রেফতারের উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিবারকেও কিছু জানানো হয়নি উল্লেখ করে অবিলম্বে তাদের আদালতে হাজিরের আহ্বান জানিয়েছেন তিনি। নাটোরের সিংড়ায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 5 জন। পুলিশ জানায় উপজেলার সোনাঘাটি উপজেলায় আমির হোসেন ও খোরশেদ আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভয় পক্ষের সংঘর্ষ জড়িয়ে পড়ে, এতে 7 জন আহত হয়। পরে আহতদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। Awami League General Secretary Obaidul Qadir has alleged that BNP and Jamaat have brought arms cadres in Dhaka cashing on anti-quota movement. At a press conference today, he also said the government has bound to impose curfew to bring peace and stability in the country. কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করে তারেক রহমানের নির্দেশে শিবির ছাত্র দলের সশস্ত্র ক্যাডার বাহিনী সহ সারা দেশ থেকে সন্ত্রাসীদের ঢাকা সিটিতে জড়ো করা হয়েছে এবং এই দুষ্কৃতিকারী এ সকল সন্ত্রাসী ঘটনা নেতৃত্ব দিচ্ছে। শেখ হাসিনা বাধ্য হয়ে এই ব্যবস্থা নিয়েছেন। আমরা দেশবাসীকে ধৈর্য ধরে সরকারের প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাব। Attorney General A.M. Aminuddin said the appeal hearing over the quota issue will start after 10 a.m. tomorrow, as the ongoing curfew will remain effective at 10 a.m. He said the state will urge the court to repeal the High Court judgment over the quota issue. আগামীকাল রবিবার এটা শুনানির জন্য নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী এটা আমাদের যে কার্যতালিকা, সেই কার্যতালিকার 3 নম্বর ক্রমিকে এটা আসছে এবং এটা শুনানির জন্য আসে। এবং যেহেতু আমাদের সুপ্রিম কোর্ট সকাল 9টার থেকে বসে, কিন্তু যেহেতু সকাল 10টা পর্যন্ত কারফিউ থাকবে, তো 10টার পরে কোর্ট বসবে এবং আশা করছি 10টার পরে এটা শুনানি আরম্ভ হবে। কোটাপত্র বাতিল করে যে সরকার যে সার্কুলারটা দিয়েছিল, সেই সার্কুলারটা বাতিল করার হাইকোর্টের রায়টা সঠিক হয়নি, সেটাই আমরা কোর্টের কাছে আবেদন করব। শুনেন, এটা তো আমি তো জানি না, এটা আদালতে আমি কীভাবে প্রস্তাব দিব, আদালতের কাছে তো এটা দেওয়া যাবে না। আদালতের কাছে আমরা শুধুমাত্র এই মামলার রায়টা সঠিক কি বেঠিক আমরা দেখাবো, যে কী কী কারণে এই রায়টা সঠিক হয় না, কী কী কারণে আইনের ব্যত্যয় ঘটেছে, সেটা আদালতের কাছে আমরা তুলে ধরবো। BNP Standing Committee member Nozrul Islam Khan and former Daksu VP Nurul Haq Noor have been arrested. Nozrul was arrested from his Bonani DHS's residence last night. It's not clear in which case he was shown arrested. Meanwhile, Gano Adhikar Parishad President Nurul Haq was arrested from Rampura. BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir has expressed concern over their arrests. BNP Chairperson Begum Khaleda Zia's physical condition is stable now. Her personal physician, Professor Aizdam Zahid Hussain, said this today. He urged the country people to pray the full recovery of former Prime Minister, who is currently undergoing treatment at Evacare Hospital in the capital. She has been kept in the ICU for the hospital under the supervision of Medical Board. নির্বাহী আদেশে আগামীকাল ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার প্রেক্ষিতে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার, যেটি প্রাথমিকভাবে কাল সকাল 10টা পর্যন্ত বলবৎ থাকবে। এ কারণেই জনজীবনের ভোগান্তি কমাতে সরকার রবি ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির আওতায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ব্যাংক, বিমা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো নিজস্ব বিধান অনুযায়ী তাদের প্রতিষ্ঠানগুলো খোলা রাখতে পারবে।
সারা দেশে কাল সকাল 10টা পর্যন্ত কারফিউ থাকায় কোটা নিয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি রোববার সকাল 10টার পর অনুষ্ঠিত হবে। আজ নিজ বাসভবনে সাংবাদিকদের কথা জানান অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। শুনানিতে হাইকোর্টের রায় বাতিল চাইবেন বলেও জানান তিনি। রিপোর্ট করছেন হাসান জাবেদ। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে 2018 সালে পরিপত্র জারি করে সরকার। সেই পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করলে শুনানি শেষে হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করে রায় দেয়। রায়ে বলা হয় সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। হাইকোর্টের রায়ের পর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা, যা রূপ নেয় সংঘর্ষে। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রপক্ষ এবং পক্ষভুক্ত শিক্ষার্থীদের আপিলের শুনানি 7ই আগস্ট দিন ধার্য থাকলেও বিশেষ চেম্বার আদালতে আবেদন করলে তা শুনানির জন্য 21শে জুলাই দিন ধার্য করে। রোববার সকাল 10টার পর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। আগামীকাল রবিবার এটা শুনানির জন্য নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী এটা আমাদের যে কার্যতালিকা, সেই কার্যতালিকার 3 নম্বর ক্রমিকে এটা আসছে এবং এটা শুনানির জন্য আসে। এবং যেহেতু আমাদের সুপ্রিম কোর্ট সকাল 9টার থেকে বসে, কিন্তু যেহেতু সকাল 10টা পর্যন্ত কারফিউ থাকবে, তো 10টার পরে কোর্ট বসবে এবং আশা করছি 10টার পরে এটা শুনানি আরম্ভ হবে। কোটাপত্র বাতিল করে যে সরকার যে সার্কুলারটা দিয়েছিল, সেই সার্কুলারটা বাতিল করার হাইকোর্টের রায়টা সঠিক হয়নি, সেটাই আমরা কোর্টের কাছে আবেদন করব। প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, শুনানিতে কোটা সংস্কারের কোনো প্রস্তাব তিনি রাখবেন না। শুনেন, এটা তো আমি তো জানি না, এটা আদালতে আমি কীভাবে প্রস্তাব দিব? আদালতের কাছে তো এটা দেওয়া যাবে না। আদালতের কাছে আমরা শুধুমাত্র এই মামলার রায়টা সঠিক কি বেঠিক আমরা দেখাবো, যে কী কী কারণে এই রায়টা সঠিক হয় না, কী কী কারণে আইনের ব্যত্যয় ঘটেছে, সেটা আদালতের কাছে আমরা তুলে ধরবো। এদিকে দেশের উদ্ভূত পরিস্থিতিতে 21শে জুলাই থেকে আপিল বিভাগ, নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এবং হাইকোর্টে সকাল 10:30 থেকে 1টা পর্যন্ত বিচারিক কাজ পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসান জাবেদ, NTV নিউজ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ নিয়ে ভুল সংবাদ প্রচার করা হচ্ছে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে তিনি কথা বলেন। আগামীকাল ঢাকায় কর্মরত বিদেশি দূতাবাস এবং মিশন প্রধানদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিফিং করা হবে বলেও জানান মন্ত্রী। সেই সাথে অভিযোগ করেন, কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি রাষ্ট্রীয় সম্পদে সহিংসতা ও জ্বালাও পোড়াও করেছে। প্রধানমন্ত্রী স্পেন এবং ব্রাজিল সফর বাতিল করেছেন। বিদেশের সরকারকে আমরা সেটি অবহিত করেছি। আমরা লক্ষ্য করেছি কিছু কিছু ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদের দেশে গত কয়েকদিনের ঘটনা প্রবাহ নিয়ে ডিস্টর্টেড নিউজ এবং রং নিউজ পাবলিশ করেছে। আমরা সমস্ত ফরেন মিডিয়াকে অনুরোধ জানাচ্ছি যাতে এই ধরনের ডিস্টর্টেড এবং রং নিউজ পাবলিশ না করে। আমরা আগামীকাল আমাদের ডিপ্লোম্যাটিক কোর নিয়ে আমরা বসবো, তাদের একটা ব্রিফিং আমরা দিব। দেশে চলমান প্রেক্ষাপটের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। রাজধানীর বাজারগুলোতে ক্রেতার উপস্থিতি ছিল বেশ কম, তবে নতুন করে বাড়েনি কোনো পণ্যের দাম। এছাড়া বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পণ্যের সরবরাহ কমেছে। হাসানুর শাওনের রিপোর্ট। চলমান পরিস্থিতিতে রাজধানীর কাঁচা বাজারগুলোতে প্রায় সব ধরনের পণ্যের সরবরাহ কমেছে, আর বাজারে ক্রেতার সংখ্যাও কম। তবে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় অনেকেই বাজারে আসেন প্রয়োজনীয় পণ্য কিনতে। সেক্ষেত্রে নতুন করে দাম না বাড়লেও আগের মতো চড়া দামি বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মিনিকেটের কেজি 70 টাকা আর আটাশের কেজি বিক্রি হচ্ছে 55 টাকায়। আন্দোলন যে কদিন, এই কদিনই তো কাস্টমার নেয় বাজারে। চাউলের বাজার প্রতি বস্তা আপনার 50 থেকে 60 টাকা বস্তা প্রতি বাড়তি। বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, কেজি এখন 120 টাকা, আর আলুর কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়। লোকজন মোটাই নেই বললে চলে। অন্যান্য দিনের তুলনায় এখনো 2000 টাকা বেশি নি। অন্যান্য দিন এত সময় 10,000 টাকা বিক্রি হয়ে যায়। বাজার কিছু নাই তো বলতে, দাম অতিরিক্ত দাম। সবজির সরবরাহ কম, তবে দাম বাড়েনি নতুন করে। বেশিরভাগ সবজির কেজি প্রতি দাম এখনও 70 থেকে 80 টাকার উপরে, আর কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 200 টাকায়। আজকে মাল আসা নাই, যে কালকে পচা মাল 200, 230,
250 কাটা হয়েছে। কোনোটা দাম কম না। আলুর দাম যেহেতু 60 টাকা 65 টাকা কেজি, সবজির দামও সেম 70-80 টাকা 90 টাকা। তবে কিছুটা কমতির দিকে মুরগির দাম। ব্রয়লারের কেজি মিলছে 200 টাকায়, আর সোনালী মুরগির কেজি এখন 300 টাকা। পাইকারি বাজারে সাপ্লাই মাল কম ঢুকতেছে বাজারে, আগে তুলনায় অনেক কম ঢুকতেছে বাজারে মাল। এছাড়া রাজধানীতে ডিমের ডজন বিক্রি হচ্ছে 145 টাকায়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। নাটোরের সিংড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 5 জন। পুলিশ জানায় উপজেলার সোনাঘাটি এলাকায় আমির হোসেন ও খুরশিদ আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে উভয় পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে করে 7 জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।